এই আপনার আপনার এই অনুষ্ঠানে আপা আমি গতকাল ছিলাম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক গুম কমিশন গুমের উপলক্ষে শরৎদি উদ্যানে সব বক্তাকে দিয়ে একটা কথা নিশ্চিত করা হয়েছে যে আগে গুম খুনের বিচার হবে তারপরে নির্বাচন, না হলে হাসিনা গেছে যেই পথে সেই নির্বাচনী দল যাবে সেই পথে। এটা বিএনপি হোক আর জামাত হোক, এটা সবার স্লোগান ছিল আগে বিচার তারপরে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে হলো গিয়া অভিশপ্ত লীগ, এই নামটাই হলো অভিশপ্ত। বিসমিল্লাহির রহিম। যারা শুনছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। মামলা একটু সময় লাগছে, অনেকদিন মানে কাজ শুরু করতে পারে নাই, বাট আমার মামলাটা আমি 2টা মামলা করার কথা, একটা করেছি মাত্র। প্রথমটা সেনাবাহিনীর গুম, সেটা আমি এখনো করি নাই, এটা গুম কমিশন এটা ভেরিফাই করুক, তারপরে ইনশাল্লাহ করব। এখন আপা গুম কমিশন এক্সিলেন্ট কাজ করতেছে, 400 ফাইল তারা হ্যান্ডেল করছে, বাট তাদের কাছে যতটুকু আমি জানি মোর দেন 1600 কমপ্লেন ছিল, আর সবগুলো জেনুইন, কেউ এখানে ভুয়া কমপ্লেন কেউ করবে না। সমস্যা হয়ে গেছে সাক্ষী, সমস্যা হয়ে গেছে সাক্ষী, সমস্যা হয়ে গেছে আসামি। এখন আমাকে জমটুপি পরানো হয়েছে, হ্যান্ডকাপ লাগানো হয়েছে, চোখ বাঁধা হয়েছে, এটা কি সংবিধানের মোতাবেক করছে আপা? তা তো করেন নাই। এখন বিচার করতে কেন সংবিধানের মোতাবেক সাক্ষী লাগবে, এই লাগবে সেই লাগবে? সবাই জানে এই লোকটা গুম হয়েছে, এতদিন পর এখান থেকে আইছে, সবাই জানে, এলাকার লোক জানে। কোথায় রাখছে সেই জায়গাটা আইডেন্টিফাই করলেই তো পরিষ্কার। যে র্যাব-1 এলো দোতলা, আয়না ঘরে সেটা ডিজিফাই যেটা, সেটা হলো শুক্রবার দিন ভুনা খিচুড়ি অথবা বুটের ডাল আর ওই লাচ্ছি সেমাই একসাথে দেয়, পরিষ্কার তো। তেমন ডিফিকাল্ট জব না। ডিবিটটা হলো কি আর একটু স্বাচ্ছন্দ্য, 7 তলায় না 6 তলায়। এটা আসলে ওই যে আইনের প্যাচের মধ্যে পড়ে গেছে, গুম কমিশন ঠিকঠাক করতে পারতেছে না। একটু শিথিলতা থাকবে, মানে বিপ্লবী চেতনা ধারণ না করলে অথবা বিপ্লবী সরকার না হলে অনেক কিছু করা সম্ভব না। এটা প্রথমে ভুল করে ফেলছে। আমি এখনো মনে করি জনগণের সরকার বানাও, বিপ্লবী চেতনায় কাজ করো। আপনি দেখেন সিরিয়ায় কি হচ্ছে, সবই সম্ভব। কারণ আমরা যদি কাজ করতে না চাই, কিছু করার নাই। আজকে আনসার লীগ, কালকে এই লীগ সেই লীগ, তা আমাদের সমস্যা। স্বরাষ্ট্রমন্ত্রী তো পারেনি প্রতি থানায় 100 জন করে ইয়াং ছেলে ভর্তি করতে। থাকুক না, 6 মাস পরে ট্রেনিং করবে। 100টা ছেলে প্রতি থানায় যদি লোক প্রতিটা থানায় যোগদান করে, ওই এলাকা থেকে ঘুষ ছাড়া 100 লোক ঢুকে জেনুইন, কোনো সমস্যা থাকার কথা না ঢাকা শহরে। ওনারা তো কাজ করতে চাচ্ছেন না, বসে আছে আমলা ফাইল দেবে, স্যার বাজেট নাই, এই নাই সেই নাই। ওনারা কাজ করতেছে আমলাদের মতো, তাইলে তো কাজ হবে না। ইয়াং ব্লাড ওনাদের যদি না পারে, সহযোগী হিসাবে ইয়াং ব্লাড নিতে পারে। স্টুডেন্টরা ভেরি এফিশিয়েন্ট, দে নো দ্য প্রবলেম। আর মামলা বলবো আপা, জোর সোরে কাজ হচ্ছে ইনশাল্লাহ। দোষীরা আচ্ছা, মামলার খবর না হয়, কিন্তু বাকিরা কেন পাওয়া যাচ্ছে না এখনো? কেন আমরা মায়ের কান্না? আপা হ্যাঁ বলি আপা, সত্য কথা কষ্ট লাগলেও আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। যারা ফেরত এসে গেছে, যারা ফেরত আসে নাই তারা আসবেন না। আমি এর চেয়ে বেশি কঠোর ভাষা বলতে পারতেছি না। আমাকে তো পরিষ্কার বলা হয়েছিল, আপনি বাঁচবেন, আপনি আপা বাঁচবেন নিজের জন্য, যদি না বাঁচেন মারা যান, আপনার লাশ গায়েব করে দেওয়া হবে। এটাই তো হওয়ার কথা। যারা গুম করে তার লাশ ফেরত দেয় কখনো? তা তো দেয় না। বাস্তবটা স্বীকার করেন না কেন? এখন সেই লোকটা জেনুইনলি গুম হয়েছে কিনা, যে লোকটা আসে নাই ফেরত, এটা তোর বাপ মা আত্মীয় স্বজন এলাকার মহল্লা সবাই জানে, এটাই যথেষ্ট। ওই কোন থানার আন্ডারে, সেই থানার ডিউটি অফিসারকে ধরেন, ওই থানার সেকেন্ড অফিসারকে ধরেন, ওই থানার ওসিকে ধরেন, এসপি কে ধরেন, দে নোজ এভরিথিং, দে আর সাপোজ টু। তদন্ত সম্ভব। এখন না করতে চায় সেটা ভিন্ন কথা, বিপ্লবী চেতনা ধারণ করতে হবে। এখন সংবিধান মোতাবেক, আইন মোতাবেক চললে তো সব বিচার হবে না, ইট নট পসিবল। এখন জিয়াউল হাসান বলতেছে সে কিছুই করে নাই, বিকজ সে তো জানেই সবার চোখ বান্ধা হয়েছে। তো চোখ বান্ধা আমি কেমনে সাক্ষী দিব? আমার যদি চোখ বান্ধা হয়, আমি কেমনে বলবো এই লোকটাকে আমি দেখছি? বলেন তো আমারে, আমার চোখ বাঁধা। হ্যাঁ, আমি যদি বলি যে ডক্টর ইউনূস আসামি, কিছু করার নাই, বলতে পারি তো ডক্টর ইউনূস আসামি, আমার তো চোখ বাঁধা। এখন যদি প্রশ্ন করে আমরা সাক্ষী দেন, তাহলে কেমনে হবে? আমার কাছে সবাই আসামি, এটাই নিয়ে হওয়ার কথা। এখন এই ধরনের প্রশ্ন করলে কে আগায় আসবে? এখন আমাকে বলেন, একটা লোক যাদেরকে ধরা হয়েছে, বিশেষ করে জঙ্গি তকমা বা হুজুর পক্ষী বা মধ্যবিত্ত,
তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে টাকা পয়সা নিয়ে। আমার থেকে নিচে 50,000 টাকা মেয়ে থেকে, তাই ছিল 6 লাখ টাকা, আমার সাথে কথা বলাই দিবে। আর বাকি সবার থেকে কিরকম টাকা নিচ্ছে, এবং তারপর কি করছে, এটা সে নিঃশেষ হয়ে গেছে। এরা এখন ঢাকা শহরে এসে গুম কমিশনে কিভাবে চিঠি দিবে, কেমনে ইন্টারভিউ ফেস করবে, তারা থাকবে কোথায়, খাবে কোথায়? এই সরকারে, অবৈধ সরকার টাকা বরাদ্দ রাখে নাই। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলি জামাতের বিরুদ্ধে করলো, প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকাটা ইনভেস্ট করছে সাক্ষীর পিছনে, ওদের এখানে কোনো খবর নাই। এই যে বিচার করতে হবে, হাসিনার যে ফ্যাসিজম ইস্টাবলিশ করার জন্য একটা বাজেট দিতে হবে, যে ক্ষতিগ্রস্তের জন্য ঢাকা চিটাগাং থেকে আসবে, এক জায়গায় থাকবে, কিছু একটা বাজেট দিয়ে হতে হবে। অথবা তারা বলতে পারে ইনিশিয়ালি তদন্ত করেন সংশ্লিষ্ট থানা, জানান সংশ্লিষ্ট থানার বলতে পারে ওখানে তো জিডি আছে বা কিছু একটা হয়েছে, সংশ্লিষ্টতা প্রমাণ করুক হ্যাঁ হয়েছে ঘটনা, তারপর বরাদ্দ করেন টাকা, লোকটাকে ডাকেন, কথা বলেন, এবং সেই গুম হাউসগুলি যেখানে যেখানে ছিল লাইকলি নিয়ে যান বা দেখান ছবি। সম্ভব, না করতে চাইলে কিছু করার নাই, আমি এমন দুঃখিত। তারপরে বলবো গুম কমিশন অনেক ভালো কাজ করতেছে, বাট সরকার এখানে স্বীকৃতি দিতে হবে যে আপনারা এত কিছু দেখবেন না, একটু সহজভাবে যান, কোঅপারেট করেন, টাকা দিতে হবে বাজেট থেকে, নাহলে কাজ করা সম্ভব না। বাট আমি আশাবাদী আপা, আশাবাদী, কাজ ধীর গতিতে হচ্ছে, তারপরে আপনি আশাবাদী, আমরাও আশাবাদী হতে চাই। ওনারা আসলে মানে যেটা বলছেন যে বিপ্লবের মানে যে বিপ্লবের যে চেতনা, সে চেতনা আসলে ধারণ করে না। সে চেতনা যদি ধারণ করতো তাহলে বিষয়টা অন্যরকম হতো। মায়ের ডাকের কান্না তাদের সবার কাছেই যা পৌঁছাতো, যাদের কান্না। আর যাদের গুমের বিচার, মানে যারা গুম ছিল অনেকদিন, তাদের পরিস্থিতি, তাদের পরিবারের কান্না কিন্তু একমাত্র তারাই বুঝে, তাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছে। তো সেই বিচারগুলো আপা এই মায়ের ডাকের কান্না কথাটা উচ্চারণ করল, গতকাল আমি ছিলাম সেখানে। এদের সমস্যাটা কিভাবে সমাধান করবেন বলেন? বাচ্চাদের শিক্ষা, প্রতিদিনের ব্যবস্থা, এদের তো এইগুলোর ব্যাপারেও তো একটা ব্যবস্থা সাক্ষী, এই নেওয়া উচিত। সাক্ষীটা কে দিবে, এই জায়গাটা দেখাবে কে? আমি তো কিছু বুঝতেছি না, আন্তরিকও দেখতেছি না আমি। এদের সাথে যাতে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বসে একটু কথা বলবেন, সান্ত্বনা দিবেন, একটা টিম করে দিবেন, যে যারা ফিরে আসেন, যারা ফিরে আসে নাই তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনবেন, সেটা তো করা হচ্ছে না। গুম কোন কারা বলতেছে? আমরা যারা গুম হয়েছি, ক্ষতিগ্রস্ত তারা বলতেছি, যারা আসে নাই তাদেরটা কে দেখবে আমার বলেন? বড় দুঃখ, আমি আসলে আমি আমি বিরক্ত হয়ে যাচ্ছি, এসব কিছুই বলতে পারতেছি না। তারপর আমি আশাবাদী আসিফ নজরুল ভাইয়ের উচিত একটু দেখা, জিনিসগুলি বোঝা উচিত, কারণ এনারা কেউ তো ক্ষতিগ্রস্ত হন নাই, কিভাবে চেতনা ধারণ করবেন? কিন্তু ক্ষমতা নিয়ে বসে আছেন, একটু মাঠে আসেন, দেখেন পরিবারটা কি অবস্থা। আমি এই আপনার এই অনুষ্ঠানে আপা, আমি গতকাল ছিলাম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কি আন্তর্জাতিক গুম কমিশন গুমের উপলক্ষে শরদ্দি উদ্যানে। সব বক্তাকে দিয়ে একটা কথা নিশ্চিত করা হয়েছে যে আগে গুম খুনের বিচার হবে, তারপরে নির্বাচন। না হলে হাসিনা গেছে যেই পথে, সেই নির্বাচনে দল যাবে সেই পথে। এটা বিএনপি হোক আর জামাত হোক, এটা সবার স্লোগান ছিল, আগে বিচার তারপরে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে হলো গিয়া অভিশপ্ত লীগ, এই নামটাই হলো অভিশপ্ত। যা তারা করেছে অর্থনৈতিকভাবে আর অনৈতিক বললাম, আমি কিছু বলার নাই। ধন্যবাদ আপা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ২১শে আগস্টের আমরা দেখলাম যে সবাই খালাস হয়ে গেল। তো ২১শে আগস্ট যে ঘটনা ঘটলো, সেই ঘটনাটা আসলে কারা ঘটালো? আপা শোনেন, একটা জিনিসটাকে যদি সত্যিকারের ন্যায় বিচার চান, তদন্তের মাধ্যমে আসবে। আপনি ৭১ সালে মারা গেছে কয়জন লোক? ৩ লাখ লোক মারা যায় নাই, ইভেন নট ১ লাখ। কেউ তো গুনে নাই, কোন সেক্টর কমান্ডার বলে নাই যে আমি গণনা করছি আমার এখানে এত। সুতরাং এটা ৩ লাখ ধরলেন, ঠিক আছে, এটা বানা দিলেন ৩০ লাখ, তাহলে এটা গুরুত্ব হইল? মুক্তিযোদ্ধা কি করলেন আপনি? এখানে বিচারপতি কালামানিককে ঢুকাই দিলেন, বিচারপতিরে, যে ছিল লন্ডনে, নিজেই বলে উনি প্রবাসী কাজ করছেন, ফারুক খান ঢুকাই দিলেন। তাহলে আপনি মুক্তিযোদ্ধারও আপনি প্রোটোকলটা নিম্ন মানে সম্মানে একটা জায়গাটাকে ধ্বংস করলেন, শহীদেরটা ধ্বংস করলেন। আর এই এখন কি হলো, আপনার যে প্রশ্নটা বললেন ২১শে আগস্ট, আপনি যারা তারা ঢুকাই দিলেন মামলার মধ্যে। আমি তো যখন র্যাবে দেখছি, আমি যখন মুফতি হানানকে ধরা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর কতটা খুশি হয়েছেন,
যে ধরেছে তাকে জোর করে বিপিএম দেওয়া হয়েছে, মুফতি হান্নানকে ধরা হয়েছে বিছানায়, রুমের মধ্যে, অতি সহজে ফেরদৌস চিনে সুমন ধরাই দিছে, পাওয়া হয়েছে। এখন এতটা খুশি বাবর হয়েছেন। এখন এখানে বিদেশি সরকার জড়িত ছিল। আমি জেলখানা যখন থাকি, আমরা বন্দিরা, আমাদের মধ্যে তখন সিনিয়র জুনিয়র কর্নেল মেজর ব্রিগেডিয়ার নাই, সবাই সমান। মুফতি হান্নান আমাকে বলছে যে সে এটার সাথে জড়িত, ট্রু। কিন্তু আর কারা জড়িত এখানে যথেষ্ট সন্দেহ আছে। বাট এটাও সত্য, এই জজ মিয়ার নাটক যেটা বলা হয় এটা মিথ্যা। জজ মিয়ার নাটক সত্য, তার কাছে গ্যানেট পাওয়া গেছে, সে ছিল উপরে, তানভীর ইসলাম জয় তার সাথে ছিল, আর মুফতি হান্নান ছিল নিচে। তার আগে থেকে জানতো হাসিনা এখানে অনুষ্ঠান করবে। হাসিনা তো করাচ্ছিল অনুষ্ঠান মুক্তাঙ্গনে, এখানে আসলেন কেন? এই ঘটনার সাথে হাসিনা জড়িত, 1 নম্বর আসামি, কিন্তু তদন্ত হয় নাই তো। এখন মুফতি হান্নানকে মেরে ফেলা হয়েছে, তানভীর ইসলাম জয় মনে মারা গেছে। বাট তারপরও অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। এখানে ভারতের প্রত্যক্ষভাবে জড়িত ছিল, এবং কি বলবো, কিছু বলার নাই। মানে আমরা এমন একটা নির্লজ্জ জাতি, মানে মানুষ মেরে 21শে আমরা হোলি আগস্টেও খেলা করি। 21শে আগস্টের ক্ষেত্রেও 21শে আগস্টের ক্ষেত্রেও জড়িত ছিল, মানে যেটা আবার আমরা ওই জজ মিয়া, বিডিআর হত্যার ক্ষেত্রে দেখি। জজ মিয়া, মুকুল বকুল, জজ মিয়ার যদি 164 দেখেন, পরিষ্কার বুঝবেন যেখানে কোনো স্বাচ্ছন্দ্যে যেটা বলে অপরাধ স্বীকার করে যাচ্ছে, তার 164 আছে। আর মুফতি হান্নানের 164 দেখবেন যে তার পিঠে পিঠে 164 করা হয়েছে, সহজে বলতে চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, বোঝা যাবে দুইটা 164 এরকম। এখন আমরা কাহার এখন নিয়ে পুরস্কার দিয়া যদি বলেন তারেক সাহেবের নাম দেন, এটা লজ্জা। মানে একটা শেমলেস একটা মহিলা ছিল আমাদের, দুর্ভাগ্য। মানে ডাইনি হাসিনা, রক্ত ছাড়া কিছু জানে না, তার কাছে রক্ত ছাড়া অন্য কিছু নেই, ক্ষমতা রক্ত, বিনিময় রক্ত। তো সে করছে, ঘটনা তো ঘটছে। তার সেখানে সে ওখানে আসলো কিভাবে বলেন? ইচ্ছা করলে তো প্ল্যান, মানে পরিকল্পনা করা যায় না। উনি সুন্দর করে ট্রাকে আসলেন, ওই জায়গায় করলেন, বাট ওই জায়গায় করলেই কাজটা সম্ভব। ওই যে আওয়ামী লীগ অফিসের সামনে উপর থেকে বোম মারা হবে, তার গায়ে পড়বেন না, ওইভাবে ট্রাক রাখা হয়েছে। মুফতি হান্নান যেখানে মারবে সে আগে থেকে জানে এখানে ট্রাক আসবে। এটা তো হাসিনা নিজে জড়িত। কেন ওখানে আসলেন? হাসিনা ভালো বলতে পারবেন কেন এখানে আসলেন, কে তারে বলছে। আসলে মানে সবটা মিলে বলবো আমি, আসলে কিরকম নেতা আমাদের পছন্দ করছি, আর আর তাকে আমরা জি হুজুর বলতে বলে দেশটাকে ধ্বংস করে দিচ্ছি। অসভ্য একটা। হ্যাঁ, বলেন আপা। তখন যে বিচারটা হয়েছে, সেই বিচারটা আপনি বলছেন যে মানে জজ মিয়া নাটকটা ঠিক ছিল। জজ মিয়া নাটক আপা ঠিক, ওই তদন্তটা আরো সুষ্ঠু করে করতে হবে। মুফতি হান্নানকে তখন আইডেন্টিফাই করা হয়েছে, মুফতি হান্নানকে আইডেন্টিফাই করা হয়েছে। আপনি তো মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে দিলেন মুখ বন্ধ করার জন্য। আপনি তো মুফতি হান্নানকে মুখ ফাঁসি দিয়ে দিলেন, তারপর অসুবিধা নাই। অনেক এদিকে মুকুল জজ মিয়া অবশ্যই আছে, জজ মিয়া বলবে সব, কোনো সমস্যা নেই, বের করা যাবে, সত্য বের হবে। একটু দেরি হলে সত্য ইনশাল্লাহ বের হবে। এখানে বাহির দেশের সংস্থা জড়িত। এখন যাদেরকে মানে গণহারে যাদেরকে খালাস দেওয়া হলো, তাদের কোনো আসলে সংশ্লিষ্টতা ছিল কিনা? আপনি তো বলছেন আমি যে ব্যক্তিগতভাবে জানি, ব্যক্তিগতভাবে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর একদম কিছুই জানে না, কিছুই জানতেন না, জানার কথাও না। প্রশ্ন আসেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধিতে কি স্থানটা পরিবর্তন করছেন? মুক্ত অঙ্গনে আপনার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মুক্ত অঙ্গন থেকে আপনি যে আসলেন পার্টি অফিসের সামনে, স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি নিয়েছিলেন না পুলিশের অনুমতি নিয়েছিলেন? দোষ কার তাইলে? দোষ উনার, উনি জানে। এটা তো ফকফকা, জনগণকে ছয় নেই বোঝানো, এটা হাসিনার মৌলিক একটা ধর্ম আর কি। তারপরে আপনি বলেন আপা এই যে এই নাটকটা করুক বা আওয়ামী লীগ করুক, কেন এই নাটকটা প্রদর্শন করলো? মানে বিএনপির এই উপরে নাটকটা করলে আপা, এই নাটকটা করলে আর তারপরে যে জেএমবির বোম ফুটানো 64 ডিস্ট্রিক্ট, কার লাভ আপা? বিএনপি সময় করলে আওয়ামী লীগের লাভ। বিএনপিকে পচানো গেল, কাজ করতে পারেনি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এই জন্যই তো করছে এটা, অন্য কোনো কারণে করে নাই। এই যে হাসিনা সরকার ফেসিস্ট চলে গেল, পলায় গেল, এরপর কে বেনিফিট হইতেছে? মানে আমাদেরকে বেকায়দায় ফেলানোর জন্য আজকে ইসকন, কালকে আনসার লীগ কেন করতেছে? বিকজ আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য এই সরকার ব্যর্থ। এটা রয়ের প্ল্যান। কিন্তু বাঙালি এবার পরিষ্কার, এই বাংলাদেশের জনগণ এক হয়ে গেছে, তারা বুঝতে পারছে
ভারত আমাদের একমাত্র শত্রু। আমরা রুখে দিছি ভারতের অনৈতিক কর্মকাণ্ড। ভারত ছাড়া আমরা চলতে পারবো পরিষ্কার। ভারত বাড়াবাড়ি করলে আমরা পরমাণু শক্তিধরদের সাথে আমরা আমাদের দেশ রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক চুক্তি করব, কোনো সমস্যা নাই। স্বাধীন দেশ আমরা। লালমনিরহাট কেন? আমরা দরকার হলে পঞ্চগড়ে এয়ারপোর্ট বানাবো, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট বানাবো, দরকার করলে ছাগলনাইয়া ফেনীর ওখানে বড় ক্যান্টনমেন্ট বানাবো। আমার দেশ যেভাবে খুশি সেভাবে করবো। ভারতকে আমরা প্রশ্রয় দিব না। আমরা ভারত থেকে পুনরায় বিনা পয়সা আনি না, পয়সা দিয়ে কিনে আনি। আমাদের শ্রমিকরা অলস শ্রমিক না, কাজ করে পয়সা আনে, আর দক্ষ বিদায় বিদেশিরা আমাদের নেয়। সুতরাং এখানে ভারতের তাবেদারি করবে যে হাসিনা মতো যাবে, সে সোজা কথা। অনেক ধন্যবাদ আপনাকে।